আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক। আমাদের আলোচনা বা পর্যালোচনার বিষয় হচ্ছে পরস্পর ২ শত্রু রাষ্ট্রের সঙ্গেই বন্ধুত্ব তুরস্কের কিভাবে সম্ভব? মানে বিষয় হচ্ছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। ২ রাষ্ট্রের সঙ্গেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্পর্ক বজায় রেখেছেন। এটা কিভাবে সম্ভব? ২ নৌকায় পা দিয়ে সমান্তরালে এগিয়ে যাচ্ছেন। এই প্রশ্নটি তখনই উঠেছে যখন ন্যাটো সম্মেলন শুরু হয়েছে তুরস্কের আঙ্কারায়। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আঙ্কারায় পৌঁছেছেন। বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে ট্রাম্পকে এরদোয়ানের তরফ থেকে। একেবারে লাল গালিচায় বিপুল সংবর্ধনা পেয়েছেন ট্রাম্প। ট্রাম্প একেবারে আপ্লুত কারণ নেতানিয়াহুর বিরোধিতা সত্ত্বেও রিসেপ তাইপ এরদোয়ান এবং ট্রাম্পের মধ্যে সম্পর্কের যে রসায়ন তা সারা বিশ্বেই আলোচনার অন্য একটা রসদ তৈরি করেছে। তো এই বিষয় নিয়েই আজকে কথা বলতে চাই। একটা প্রশ্ন নিশ্চয়ই আমাদের সবার মনের মধ্যে যে একদিকে ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে তুরস্ক শক্ত অবস্থান নিয়েছে। ইসরায়েল এবং তার প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কাছে এই অভিযোগও করেছেন যে ভবিষ্যতে যদি তেল আবিব আক্রান্ত হয় তাহলে সেটি হবে আঙ্কারার মাধ্যমে। সুতরাং সময় থাকতে এখনই রিসেপ তাইপ এরদোয়ানকে নিবৃত করা প্রয়োজন। এই অভিযোগ নেতানিয়াহু করেছেন ট্রাম্পকে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে বিশ্লেষকরা বলেছেন যে ইরান পরবর্তী ইসরায়েলের শক্তিশালী শত্রু হিসেবে দাঁড়াবে তুরস্ক। এই যখন দোলাচলতা বা এই যখন সন্দেহ সংশয়, তখন আমরা দেখলাম যে ইরানের সঙ্গেও তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ানের ভালো সম্পর্ক। ইরানের নেতাদের সঙ্গে রিসেপ তাইপ এরদোয়ানের নিয়মিত যোগাযোগও রয়েছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দহরম মহরম এরদোয়ানের, অন্যদিকে ইরানের সম্পর্ক। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দহরম মহরম অবস্থায় নেতানিয়াহুর সঙ্গে বিরোধ। কি জটিল সমীকরণ! এই সমীকরণ নিয়েই আজকে বিশ্লেষণ। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আজকে যখন এই ছবিটি দৃশ্যমান হলো বা দেখলাম, ভিডিওগুলো ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে। যেহেতু ট্রাম্প পৌঁছেছেন আঙ্কারায়, ইতোমধ্যে সংবাদ সম্মেলনও করেছেন ট্রাম্প এবং রিসেপ তাইপ এরদোয়ান। তখনই মনে পড়ল যে ২ নৌকায় পা দিয়ে কিভাবে রিসেপ তাইপ এরদোয়ান তার কূটনীতিকে এগিয়ে নিচ্ছেন। চলুন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখুন, তুরস্কে পৌঁছে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৭ বছরের পুরনো এই ন্যাটো জোটের কার্যকারিতা নিয়ে ট্রাম্পের ক্রমাগত সমালোচনা এবং মিত্র দেশগুলোর উপর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর চাপের মধ্যেই এই সফর শুরু হলো। তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে, আমি আগেই জানিয়েছি। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন, মার্কিন মিত্ররা প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে ট্রাম্পের মূল দাবি হলো মিত্র দেশগুলোকে নিজেদের সামরিক খরচ আরো বাড়াতে হবে এবং যৌথ প্রতিরক্ষায় আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। তবে দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ তুরস্কের কাছে যেটা, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান ক্রয়। মার্কিন প্রশাসনের ২ জন কর্মকর্তার সূত্রে জানা যাচ্ছে, এই সম্মেলনে ট্রাম্প তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক সংকেত দেবেন, যা ২ দেশের সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। প্রিয় দর্শক, এই যে মধ্যপ্রাচ্যে নানা ধরনের সংকট, যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তুরস্ককেই এবং এর প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে সবচেয়ে বড় বন্ধু এবং মধ্যস্থতাকারী হিসেবে মনে করে। এরপর ইউক্রেন পরিস্থিতি এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক। আঙ্কারায় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যেখানে থাকতে পারেন রিসেপ তাইপ এরদোয়ান। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়ার তৈরি S-400 এই যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটি তুরস্ক নেয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খানিকটা শীতল হতে থাকে। এরপর আমরা দেখলাম যে নানাভাবে তুরস্ক আবার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পদক্ষেপও গ্রহণ করেছে। জো বাইডেন যতদিন ক্ষমতায় ছিলেন, রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একদম সাপে নেউলে ছিল।
প্রথম দফায় যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, তখনও তুরস্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। কারণ আপনারা জানেন যে গুলেন মুভমেন্টের পেছনে সম্পূর্ণভাবে তুরস্ক দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ফেতুল্লাহ গুলেনকে পৃষ্ঠপোষকতা, আশ্রয় দানের ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা ২০১৬ সালে ছিল, যেটা আসলে ব্যর্থ গণ-অভ্যুত্থান ছিল রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে। সেই ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু আঙ্কারা ওয়াশিংটনকে দায়ী করে আসছে। বাইডেনের সময় এই সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। কিন্তু দ্বিতীয়বার যখন ট্রাম্প ক্ষমতায় এলেন, তখন আস্তে, আস্তে সম্পর্ক বাড়াতে শুরু করেন এরদোয়ান। এর পেছনে কি কোনো কৌশল রয়েছে? নাকি ২ নৌকায় পা দেওয়ার ঘটনাটা সুস্পষ্টভাবেই মুনাফেকি? আপনারা কি বলবেন? কিন্তু আমার যে পর্যালোচনা, সেটাতে আমি যেটা দেখছি যে বিশ্বে আপনি যদি কূটনীতিতে সফল হতে চান, তাহলে দূরদর্শী এবং প্রজ্ঞাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কূটনীতির ক্ষেত্রে আপনার লাভটাকে প্রাধান্য দিতে হবে। দরজা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখবেন, সেটা আপনিই নির্ধারণ করবেন। এই যে নিজে একটি রাষ্ট্র হিসেবে যখন সম্পর্কের গতি প্রকৃতির সীমা নির্ধারণ করতে পারে, তখন সেই রাষ্ট্র প্রকৃত অর্থে সার্বভৌম হয়ে ওঠে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে গত ১৭ বছর দেখেছি যে নতজানু কূটনীতির মাধ্যমে একটি দেশের প্রতি অনুগত থাকা এবং তাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার ট্রেন্ড। তুরস্ক কিন্তু সেই জায়গা থেকে একটা স্বশাসিত জায়গায় চলে গেছে। রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে গত ২৩ বছরে এই ধরনের স্বাধীন একটা কূটনীতির চর্চা করতে আমরা দেখেছি। সেই জন্যে রিসেপ তাইপ এরদোয়ানের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানে জানুয়ারি মাসে বিক্ষোভ হবার পর সেই দেশের গোয়েন্দাদের সক্ষমতা বাড়াতে আঙ্কারার গোয়েন্দা দলকে পাঠান। প্রযুক্তিগতভাবে তাদেরকে সক্ষম এবং অভিজ্ঞ করে গড়ে তোলেন। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নাখোশ হলো বা বাধা দিল, তা কিন্তু তোয়াক্কা করেননি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আবার দেখুন, হামাসের ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক বিস্তৃতির ক্ষেত্রে আঙ্কারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে হামাস দীর্ঘদিন ধরে টিকে আছে, হিজবুল্লাহ টিকে আছে, হুথিরা টিকে আছে, তাদের অধিকাংশ ব্যবসা বাণিজ্য কিন্তু তুরস্কে। আর এটা রিসেপ তাইপ এরদোয়ানের শাসনকালে আরো ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। ফলে অর্থনৈতিক যে ধারাবাহিকতা, সেটা কিন্তু ইরানের এই প্রক্সি অ্যালাই গুলো তুরস্কের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে বিপুল ধন সম্পদের মালিক হতে পেরেছে এবং এই টাকা দিয়ে তারা যুদ্ধাস্ত্র কিনতে পারছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের দরজা বন্ধ করেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এখন যেমন F-35 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এর বাইরে তুরস্ক কয়েক ডজন যুদ্ধ বিমানের ইঞ্জিন কেনার জন্য প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ডোনাল্ড ট্রাম্প এটা ইতিবাচকভাবে বিবেচনা করছেন। যদিও মার্কিন রাজনীতিকদের মধ্যে এ নিয়ে নানা ধরনের বিরোধ রয়েছে। তারা বলছেন যে রাশিয়ার কাছ থেকে যেহেতু তুরস্ক S-400 কিনেছে, সুতরাং আমাদের অবশ্যই যুদ্ধাস্ত্র দেয়া ঠিক হবে না। এত কিছুর পরেও ডোনাল্ড ট্রাম্প কেন সম্পর্ক জিইয়ে রেখেছেন? তার পেছনে কি কারণ থাকতে পারে? এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো অপশন নেই। তুরস্ক অনেকটা মধ্যম পন্থার রাষ্ট্র। না ইরানের দিকে ঝুঁকে গেছে, না মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঠিকই শত্রুকে চিনতে পেরেছেন। এইজন্যে তিনি রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি এতটা ক্ষুব্ধ। তিনি সবসময় অভিযোগ করেন এরদোয়ানের বিরুদ্ধে। তিনি এখন যে অভিযোগটি ট্রাম্পকে করেছেন, বলেছেন যে রিসেপ তাইপ এরদোয়ান হচ্ছেন ব্রাদারহুডের আদর্শ ধারণকারী একজন রাজনীতিক। আর ব্রাদারহুড পশ্চিমা ক্ষমতায়নকে নেতিবাচক চোখে দেখে। সবসময় ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং ব্রাদারহুড সমর্থিত রিসেপ তাইপ এরদোয়ানকে কোনোভাবেই যেন ডোনাল্ড ট্রাম্প প্রশ্রয় না দেন। ট্রাম্প প্রতিউত্তরে কি বলেছেন? ট্রাম্প বলেছেন, এরদোয়ান আমার বন্ধু। তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু প্রতিম রাষ্ট্র। সুতরাং আমরা কোনোভাবেই তুরস্ক এবং এরদোয়ানের সঙ্গে বিরোধ বাধাতে চাই না। এক্ষেত্রে ট্রাম্পেরও লাভ আছে, এরদোয়ানেরও লাভ আছে। তাহলে এরদোয়ান কি এই মিশনে নেমেছেন যে
ধীরে ধীরে রাশিয়ার কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক প্রযুক্তি নিয়ে আগামী কয়েক দশকের মধ্যে আরো বিপুল শক্তিশালী হয়ে ওঠা। এই মুহূর্তে যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে কি দেখব? যে মুসলিম বিশ্বের মধ্যে যেসব রাষ্ট্রের হাতে পারমাণবিক শক্তি নেই, তার মধ্যে ১ নাম্বার সামরিক সক্ষমতায় রয়েছে তুরস্ক। আর ন্যাটোর মধ্যেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক। একসময় তুরস্ক যুদ্ধ অস্ত্র কেনার ক্ষেত্রে অগ্রগামী ছিল। এখন বিক্রির ক্ষেত্রে অগ্রগামী রাষ্ট্র। এটা কিন্তু রিসেপ তাইপ এরদোয়ানের সময়ে সম্ভব হয়েছে। তো দেখুন সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে এরদোয়ান কি এই লক্ষ্যে এগুচ্ছেন যে আগামীতে সমর শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকেও ছাপিয়ে যাবেন? যার ফলে এখন খানিকটা ক্যামোফ্লেজ ধারণ করে কৌশল অবলম্বন করে সামরিক বাহিনীকে এমন সক্ষমতায় নিয়ে যাচ্ছেন যেটা ভবিষ্যতে কথা বলবে। এটার ঠাহর করতে পেরেই কি এরদোয়ান এতটা আক্ষেপ করছেন, এতটা হইচই করছেন তুরস্কের বিরুদ্ধে? আসলে বুদ্ধিমত্তা দিয়ে যদি চিন্তা করি তাহলে এখানে সূক্ষ্ম খেলা আছে। সেই খেলাটা বুঝতে হবে। তুরস্ক কি ইরান বিরোধী রাষ্ট্র আমরা বলতে পারব? বা তুরস্ক কি ইসরায়েলের পক্ষের রাষ্ট্র বলতে পারব? অথবা তুরস্ক কি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে চ্যালেঞ্জ করে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু ভাবলেই খুঁজে পাবো। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।